নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, আপনাদের থেকে বিপুল সাড়া পেয়ে আমি অত্যন্ত খুশি যে আমাদের এই অনুষ্ঠানটা সার্থক হচ্ছে। আমি প্রথমে এর আগে একবার এসআইআর বা বিশেষ নিবিড় সংশোধন নিয়ে কিছু তথ্য আপনাদের দিয়েছিলাম এবং তাতে একটা অসাধারণ ভাবে আপনারা সকলেই সেই সব কিছুর সঙ্গে নিজেদের যুক্ত করেছিলেন। আজকে আমি সেই বিষয় আবার কিছু কথা বলবো এবং তারপরে আমি শেষে যে জিনিসটা নিয়ে বলবো সেটা হচ্ছে যে এই যে তৃণমূল বা বর্তমান শাসক দলের যে পশ্চিমবঙ্গকে একটা নৈরাজ্যে পরিণত করেছে, সেখান থেকে বেরোবার উপায় কি? এখানে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে একটা অদ্ভুত ব্যাপার ঘটেছে। এখানে এক ধরনের ফিক্সেটেড মেন্টালিটি, এক ধরনের আঠার মতো ব্যাপার যেন চলে আসে। অর্থাৎ যে দলগোষ্ঠীকে আমরা ক্ষমতায় এনেছি তাকেই রেখে দেবো বছরের পর বছর, এবং এটা সুশাসনের জন্য এটা অত্যন্ত খারাপ। একটু উদাহরণ দিলে বুঝতে পারবেন। 1977 থেকে 2011 পর্যন্ত বামফ্রন্টকে রেখে দেওয়াটা শুধু যে পশ্চিমবঙ্গের সর্বনাশ করেছে তা নয়, বামফ্রন্টেরও সর্বনাশ করেছে। আবার এই যে 2011 থেকে 2026 এবং 2026-এ যে কি হবে সেটাও বলা যাচ্ছে না, কিন্তু এই যে 15 বছর রেখে দেওয়া হয়েছে, এটা পশ্চিমবঙ্গে তো ভরাডুবি ঘটিয়েছে এবং ভরাডুবি তৃণমূলেরও ঘটাবে। কিন্তু অন্যান্য রাজ্যগুলোকে দেখুন, মহারাষ্ট্রে কোনো সরকারই 5 বছরের বেশি টিকে না, কর্ণাটকেও তাই, কেরালায় একবার এলডিএফ আসে, একবার ইউডিএফ আসে, তামিলনাড়ুতে এআইএডিএমকে আসে, ডিএমকে আসে, বিহারেও দেখুন লালু প্রসাদ একসময় তছনছ করেছে বিহারকে, কিন্তু তারপরে নীতিশ কুমারকে রেখেছে। উত্তরপ্রদেশে দেখুন সব রকম সরকার হয়েছে, বিএসপি এসছে, এসপি এসছে, কংগ্রেস তো আগেই ছিল, মাঝখানেও থেকেছে, তারপরে বিজেপি দু তিন দফায় থেকেছে, রাজস্থান, সর্বত্র, এমনকি পাঞ্জাবেও আকালি দল করেছে, এখন আপ করছে। এইভাবে প্রত্যেকটা স্টেট কিন্তু বিভিন্নভাবে তাদের সরকার বদল করেছে, এবং তার ফলটা কি হয়েছে? একটা দল বা দলগোষ্ঠী বুঝতে পারে যে তাদের কোথায় ভুল হচ্ছে, তারা শুধরে নেয়, তারা ভালো কাজ করার চেষ্টা করে। এখনও কর্ণাটক বা মহারাষ্ট্র যতই দলাদলি থাকুক, ওরা কিন্তু রাজ্যের উন্নতি করে যাচ্ছে, এবং জয়ললিতা বা স্টালিন এরা ব্যক্তিগতভাবে এদের অনেক ত্রুটি থাকতে পারে, আছেও, এবং হয়তো জয়ললিতাকে জেলেও যেতে হয়েছে, কিন্তু জয়ললিতা কখনো রাজ্যবাসীর স্বার্থকে পদদলিত করেননি। কিন্তু আমাদের এখানে এই জিনিসটা ঘটে চলেছে, সেটা ঘটতে দেওয়া যায় না। এর আগে আমরা দেখেছি কংগ্রেস ছিল 30 বছর, 34 বছর ছিল কংগ্রেস, সব মিলিয়ে 30 না, কংগ্রেস সব মিলিয়ে ছিল এখানে প্রথমে 20 বছর, তারপরে আরও 5 বছর, 25 বছর। আর কমিউনিস্টরা থেকেছে সেই অর্থে বলতে গেলে 34 প্লাস 4টে অশান্ত সময়, সেই 1967 থেকে 70 পর্যন্ত। আর এই বর্তমান শাসক দল আছে 15 বছর, ভবিষ্যতে যে থাকবে না এটা জোর দিয়ে বলা যাচ্ছে কি জানি না, সেটা রাজনৈতিক ভাষ্যকাররা বলবেন, আমি সেই ধরনের ভাষ্যকার নয়। কিন্তু 15 বছরটাই যথেষ্ট সময়, এই সময় বদলানো দরকার ছিল, বদলায়নি। তাহলে এইবারে অন্তত আর একটা নতুন দলকে সুযোগ দেওয়া দরকার। সেই দলটা কে হতে পারে? সেই দলটা আপনারা লক্ষ্য করে দেখুন, কেন্দ্রে 10 বছরের 12 বছর ধরে চালাচ্ছে এবং অত্যন্ত বলিষ্ঠভাবে চালাচ্ছে। আজকে ঠিক সেই বলিষ্ঠতার একটা উদাহরণ হিসাবে দ্বিতীয় পর্বে বলবো, এবং
এটাও বলবো যে ভারতবর্ষের অন্তত 80% রাজ্যে এই দল অন্য দলের সঙ্গে যুক্তভাবে কাজ চালাচ্ছে এবং অত্যন্ত ভালোভাবে চালাচ্ছে। কাজেই এই দলকে একটা সুযোগ দেওয়া দরকার। এটা শুধু কোনো দলের হয়ে বলা নয়, এটা রাজ্যের জন্য বলা। যাই হোক, আগে প্রথমে বলে নিই যে কিভাবে নির্বাচন কমিশন আমাদের এই রাজ্য সরকারের যে মোট 12টা রাজ্যে তো এসআইআর হচ্ছে, তার মধ্যে এই রাজ্য সরকার যে বালখিল্যপনা দেখাচ্ছেন, মুখ্যমন্ত্রী নিজেই কালো কোট পড়ে ভালো করে ইংরেজিও বলতে পারেন না, বাংলাও বলতে পারেন না, হিন্দিও বলতে পারেন না, তিনি গিয়ে ওকালতি করে এলেন। এইগুলো হাস্যকর। সারা ভারতবর্ষে আমি ঘুরছি, সেখানে কিন্তু দেখতে পাচ্ছি সবাই দিদি বলে হ্যাঁ হ্যাঁ করে হাসে, এবং তখন আমাদের মাথাটা নিচু হয়ে যায়, আর কিছু মুখ দিয়ে কথা বেরোয় না। আমরা একটা হাস্যকর রাজ্যে পরিণত হয়েছি। যাই হোক, নির্বাচন কমিশন কিভাবে তৃণমূলকে জবাব দিয়েছে সেটা দেখা যাক। নির্বাচন কমিশনারের পাল্টা মারে ধরাশায়ী হয়ে গেছে তৃণমূল। নির্বাচন কমিশনের সদর দপ্তর থেকে বেরিয়ে অভিষেক ব্যানার্জি অনেক বড় বক্তৃতা দিয়েছিলেন যে, হে কমিশনার, আপনি তো মনোনীত আর আমি একজন নির্বাচিত। আসলে ভগবান যেখানে পা রাখতে ভয় পায়, সেখানে বোকারা সহজে চলে যায়। জ্ঞানেশ কুমার নির্বাচন কমিশনার মোক্ষম চাল দিয়েছেন। তিনি 8টা নির্দেশিকা জারি করেছেন। তার মধ্যে যে সবচেয়ে উল্লেখযোগ্য সেটা হলো, রাষ্ট্রপতি বা লোকপাল নির্বাচিত কোনো আধিকারিকের বিরুদ্ধে কোনো এফআইআর করা যায় না। যদি কোনো ব্যক্তি তা করেন এবং যদি থানার কোনো আধিকারিক তা গ্রহণ করেন, তবে সেই আধিকারিক ও এফআইআর দাখিলকারী ব্যক্তির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ক্ষমতা আছে কমিশনের। একেবারে সপাটে চর। এক বৃদ্ধ মারা গেছেন নির্বাচন কমিশনের কারণে। এই অজুহাতে পুরুলিয়ার এক থানায় এফআইআর দায়ের করা হয়েছিল জ্ঞানেশ কুমার ও মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়ালের নামে। কমিশনার মনে করিয়ে দিয়েছেন যে আধিকারিক এই এফআইআর গ্রহণ করেছেন তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। আইন ভেঙে এফআইআর করা হয়েছে। রাষ্ট্রপতি নিযুক্ত কোনো আধিকারিকের বিরুদ্ধে এফআইআর তখন করা যায় যদি তার বিরুদ্ধে কোনো সুনির্দিষ্ট অভিযোগ থাকে এবং তার প্রমাণ থাকে। কাজটা করিয়েছেন তৃণমূলের কোনো সদস্য মৃত ব্যক্তির বাড়ির লোককে দিয়ে। তৃণমূলের অভিযোগ, জ্ঞানেশ কুমার ও মনোজ আগরওয়ালের বিরুদ্ধে ছিল আগে থেকেই। ওরা একটা অজুহাত খুঁজছিল, আর কিছু সংবাদ মাধ্যম তাতে পূর্ণ সমর্থন জুগিয়েছে বিজ্ঞাপনের তাগিদে। ডেপুটি সিইও মুরুগান মগরাহাটে গিয়ে আক্রান্ত হয়েছেন। কমিশন এও বলেছেন যে আধিকারিকরা সংবিধান কর্তৃক দায়বদ্ধ, সুতরাং তাদের কোনো অযথা হয়রানি করলে সংশ্লিষ্ট জেলা আধিকারিকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। দ্বিতীয় ঘোষণাটা ওবিসি তালিকা সংক্রান্ত। শ্রী অরিজিৎ বক্সি জানিয়েছিলেন যে 2010 থেকে 2024 পর্যন্ত যে 113টি তালিকা ঘোষিত হয়েছিল এবং হাইকোর্ট যে তালিকা বাতিল বলে রায় দিয়েছিল, সেই তালিকা অনুসারে যেসব নথি বেরিয়েছে তার সবটাই বেআইনি। আদালত এই সম্পর্কে নির্দেশ দিয়েছিল কমিশনকে যে তারা যেন 30শে জানুয়ারির মধ্যে তাদের অবস্থান স্পষ্ট করে। কমিশন ইতিমধ্যেই তাদের অবস্থান জানিয়ে বলেছে, এই তালিকা অনুসারে জারি করা কোনো নথি শুনানির সময় গ্রাহ্য হবে না। যদি কোনো নথি জমা দেওয়া হয় তবে তা বাতিল হবে। 3 নম্বর হচ্ছে যে যদি প্রমাণিত হয় যে পুরুলিয়ার ওই থানার আধিকারিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে এই এফআইআর গ্রহণ করেছে বা তার ভিত্তিতে কোনো পদক্ষেপ নিয়েছে, তবে তার বিরুদ্ধে আইন মোতাবেক পদক্ষেপ নেওয়া হবে। পুলিশকে কোর্টকে দেওয়া হয়েছে। এই রকম ফেক এফআইআর করা যাবে না। চতুর্থ পদক্ষেপ হলো প্রশাসনিক রিপোর্ট জমা দেওয়া। কমিশন চাওয়া সত্ত্বেও প্রশাসনিক কর্তারা তা জমা দিচ্ছিলেন না। পঞ্চম হচ্ছে অঙ্গনওয়াড়ি সুপারভাইজার স্তরের জিপি লেভেলে বিভিন্ন রেজিস্টার তৈরি করে যেসব নথি দেওয়া হচ্ছে, কমিশন বলে দিয়েছে এইসব নথি গ্রাহ্য হবে না। কোনো রাজ্যে এটা নেই, এখানেও তা করা যাবে না। ষষ্ঠ হলো পার্মানেন্ট রেসিডেন্ট সার্টিফিকেট বা পিআরসি। 15 বছর একটা নির্দিষ্ট এলাকায় থাকলে তা দেওয়া যায়। কোনো জেলা শাসক তো যদি তা দিয়ে থাকেন তবে তা বাতিলযোগ্য হবে যদি এর নিয়মের বিরুদ্ধে দিয়ে থাকেন।
সপ্তম হচ্ছে বহুতল আবাসনে ভোট গ্রহণ কেন্দ্র স্থাপন। যে বহুতল ভবনে 500 বাসিন্দা আছেন সেখানে বুথ করতে হবে। সেই সব চিহ্নিত করে জেলাশাসক বা স্থানীয় আধিকারিককে রিপোর্ট দিতে বলা হয়েছিল, কিন্তু বোঝাই যায় যে কার নির্দেশে তাঁরা সেই সব রিপোর্ট দেননি। শুধু তাই নয়, মমতা বন্দ্যোপাধ্যায় সব বহুতলের আবাসিক সংগঠনের সভাপতি ও সম্পাদকদের সভা করে করকে দিয়েছিলেন যে যেন তাঁরা রাজি না হন। তিনি সেই সময় উত্তরবঙ্গে কোথাও মিটিং করছিলেন, সেখান থেকে তাদের শাসিয়ে দিয়েছিলেন। শেষ পর্যন্ত মাত্র 2টো আবাসন থেকে জানিয়েছিল যে তারা বুথ করতে পারবে। আমাদের আজব রাজ্যে যা ঘটে ভূভারতে তা ঘটে না। বহুতল আবাসনে গেটে তালা লাগিয়ে দেওয়া হয় যাতে কেউ ভোট দিতে যেতে না পারে, বিশেষত যদি জানা থাকে যে ওই বাড়ির অধিকাংশ বাসিন্দা নিশ্চিতভাবে তৃণমূলের ভোটার নন, অথবা তাদের মাঝপথেই জানিয়ে দেওয়া হয় যে আপনাদের ভোট দেওয়া হয়ে গেছে, বাড়ি ফিরে যান। ভদ্রলোক শান্তিপ্রিয় ভোটার আর বুথ অবধি যান না। ডেপুটি নির্বাচন কমিশনার 8টা জেলার জেলাশাসকদের সঙ্গে মিটিং করে জানিয়ে দিয়েছেন যে তাদের জেলায় বহুতল আবাসন আছে বেশি, সুতরাং সেখানেই বুথ করতে হবে। সেই সুস্পষ্ট আদেশ অমান্য করা যাবে না। নির্বাচন কমিশন আরও নির্দেশ দিয়েছে যে বিএলওদের বর্ধিত ভাতা 18,000 টাকা এখনই দিতে হবে। এখনও পর্যন্ত পশ্চিমবঙ্গ সরকার মাত্র 2,000 টাকা দিয়েছে। খসড়া ভোটার তালিকা প্রকাশ হয়েছে 16ই ডিসেম্বর, আর 17ই ডিসেম্বর থেকে বলা হয়েছিল যে যেসব নাম অন্যায়ভাবে ঢুকেছে বা যেসব নাম বাদ পড়েছে তার বিরুদ্ধে আবেদন জমা দিতে হবে। 1 জানুয়ারি পর্যন্ত মাত্র 8টা এইরকম আবেদন জমা পড়েছে, আর তার মধ্যে সবচেয়ে যে দল বেশি চিৎকার করেছিল সেই তৃণমূল দল জমা দিয়েছে মাত্র 3টে, সিপিএম 2টো, ফরওয়ার্ড ব্লক 1টা, আর একটা বাকি আপ আর বিজেপি 1টা করে, অর্থাৎ সব জারিজুরি শেষ। 1 জানুয়ারি পর্যন্ত মাত্র 8টা এরকম আবেদন জমা পড়েছে যে যাদের অভিযোগ থাকবে। আর আছে 58 লাখ মানুষের নাম বাদ পড়েছে যারা মৃত বা স্থানান্তরিত, এখানে কিছু করতে পারবে না। আর যেসব নাম 2002-এ ছিল না তাদের মধ্যে ঝাড়াই বাছাই হবে। বিএলওদের দেওয়া অনলাইন এন্ট্রি সোজা চলে যাবে মুখ্য নির্বাচনী আধিকারিকের অফিসে। হাত পা বাঁধা, মাইক্রো অবজারভাররা ঘুরে বেড়াচ্ছেন। 12 জন প্রাক্তন আইএএসদের পাঠানো হয়েছে। জ্ঞানেশ কুমার একটু দেরিতে নেমেছেন, কিন্তু কারণ বাংলার ব্যাপারটা বুঝতে তার সময় লেগেছে, কিন্তু এখন তিনি পুরো হাল ধরতে পেরেছেন। একটু আগেই শুরুতেই বলেছি যে এইবার আমরা দেখেছি যে 34 বছর বাম 15 বছর তৃণমূল ক্ষমতায় থেকে 49 বছরে রাজ্যটাকে একেবারে 1 নম্বর থেকে 17 নম্বরে নামিয়ে এনেছে এবং অন্যান্য দিকে প্রায় 29 নম্বরে চলে এসছে। এটা প্রথমটা হচ্ছে শিল্পের জন্যে, বললাম 17 নম্বরে নেমে এসছে। কাজে এই সর্বনাশ তো আর করতে দেওয়া যায় না। কাজে বাঙালিকে ভাবতে হবে এর পরে কি করব। শুধুমাত্র অর্থনৈতিক কারণে, অর্থনীতি এবং শিক্ষাগত সংস্কৃতিগত কারণে এবং আইন শৃঙ্খলার কারণে এই দলটিকে অবিলম্বে সরানো দরকার, এবং তার বদলে একটা নতুন আনকরা অপরীক্ষিত দলকে দিতে হবে যারা কিন্তু শাসন ব্যবস্থা চালনায় ইতিমধ্যেই তাদের দক্ষতার পরিচয় দিয়েছে। তারা প্রায় 19টা না 20টা রাজ্যে তারা এখন ক্ষমতায় আছে এবং কেন্দ্রে টানা 12 বছর ক্ষমতায় আছে, এবং অত্যন্ত দক্ষতার সঙ্গে ভারত এখন সবথেকে ভালো কেন্দ্রীয় শাসন চলছে। 2026-এ এবার কেন্দ্রে ভারত হতে চলেছে। বিবেকানন্দের বাণী সত্য হতে চলেছে। যখন কোনো দেশ, কোনো প্রান্তিক দেশ পরিচালকের ভাষায় কথা বলতে শুরু করে তখন বুঝতে হয় যে বিশ্ব ক্ষমতার অরিন্দে ভারসাম্য পরিবর্তিত হয়েছে। এর মানেটা হচ্ছে, একটু সহজ করে বলি, ভারতবর্ষকে শুরু 1947 থেকে 1991 পর্যন্ত একটা সময় গেছে যখন ভারতবর্ষের অবস্থা অত্যন্ত খারাপ ছিল। তারপরে কিছুটা ভালো হয়েছে 1998 থেকে 2004 এই পর্বে
এবং তখনও যে দল ছিল তার নাম বিজেপি, এবং 2014 থেকে 2000 সেটা ভারতবর্ষের অবস্থান 13 নম্বর থেকে সেটা 4 নম্বরে চলে এসছে আর্থিকভাবে। সুতরাং এবং বাকি সবকটা যে কটা রাজ্যে তারা ক্ষমতায় আছে, এই 19-20টা রাজ্যে, তারা কিন্তু সেখানে অত্যন্ত ভালো কাজ করছে, কাজেই তাদের সেইখানে সুযোগ দিতে হবে। এবার তারা কী ভালো কাজ করেছে তার একটা উদাহরণ আমরা দেব, তা নাহলে লোককে তো বোঝাতে হবে ব্যাপারটা। 2026 সালেই ভারত 1 জানুয়ারি থেকে ব্রিক্সের একটা সভাপতির আসন নেবে। এই ব্রিক্সের মধ্যে 10টা দেশ আছে: ব্রাজিল, চীন, মিশর, ইথিওপিয়া, ভারত, ইন্দোনেশিয়া, ইরান, রাশিয়া, দক্ষিণ আফ্রিকা এবং সংযুক্ত আরব আমিরাত বা আমির সাহিব। আনুষ্ঠানিকভাবে ভারত এই দায়িত্ব 1 বছরের জন্য, অর্থাৎ 31শে ডিসেম্বর 2026 পর্যন্ত পালন করবে। তবে একে কেবল একটা ক্যালেন্ডার ভিত্তিক দায়িত্ব হিসেবে দেখা হবে। অতি সরলীকরণ, ভারতের সভাপতিত্ব নিছক এক রুটিন কূটনৈতিক অনুশীলন নয়, এটা সভ্যতাগত এবং ভূ রাজনৈতিক নেতৃত্বের পরিবর্তন চিহ্নিত করে। ভারত এমন এক সময় এই দায়িত্ব গ্রহণ করেছে যখন দেশটা আর বিশ্ব ক্ষমতার খেলায় নিছক এক দর্শক নয়, বরং সে শাসন করার অবস্থানে রয়েছে। সেই সময় চলে গেছে যখন পশ্চিমী গণমাধ্যম ব্রিক্সকে একটা ঢিলেঢালা শিথিল ক্লাব বলে উপহাস করত। আর এটা আর কেবল ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন ও দক্ষিণ আফ্রিকার মধ্যে সীমাবদ্ধ নেই। সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, ইরান ও মিশরের মতো দেশগুলোর অন্তর্ভুক্তির ফলে এটা পেট্রো ডলার ব্যবস্থার এক বিকল্প হিসাবে প্রতিষ্ঠিত হয়েছে। 2024 সালে এই গোষ্ঠী বিশ্বের প্রায় 42% তেল উৎপাদন করেছে। আজ বিশ্ব জিডিপিতে ব্রিক্সের অবদান প্রায় 40%, যা পশ্চিমী অভিজাত ক্লাব G7-এর তুলনায় যথেষ্ট বেশি। ব্রিক্স গোষ্ঠীতে বিশ্বের অর্ধেকেরও বেশি জনগণ আছে। এটা 4টে ক্ষেত্রে নির্ণায়ক ভূমিকা, ডিসাইসিভ ভূমিকা যাকে বলে, রোল প্লে করবে। শক্তি উৎপাদন মানে এনার্জি, মানে বিদ্যুৎ, কাঁচামাল সরবরাহ, পণ্য উৎপাদন মানে ম্যানুফ্যাকচার্ড গুডস, এবং কনজিউমার মার্কেট অর্থাৎ তৈরিও করবে এবং বিক্রিও করবে, দুটোই আছে। এছাড়া ব্রিক্স দেশগুলোর কাছে বিশ্বের 20% স্বর্ণভাণ্ডার মজুত আছে। ভারতের বৈশিষ্ট্য কী? ভারত হচ্ছে বিপরীত মেরুর দেশগুলোর মধ্যে সংযোগকারী কেন্দ্র। এই ঐতিহাসিক সন্ধিক্ষণে ব্রিক্সের নেতৃত্ব গ্রহণ করতে চলা ভারত কোনো একটা একক পক্ষের প্রতিনিধিত্ব করে না, এটাই ভারতের সবচেয়ে বড় শক্তি। ভারত দেখুন বিশ্বের খেলায় কোনো গ্রুপে নেই। বিবদমান দুই পক্ষই কিন্তু ভারতকে মাঝখানে রাখতে চায়, ভারতের কথা শুনতে চায়। এটাই ভারতের সবথেকে শক্তির দিক। একদিকে ভারত রাশিয়ার বিশ্বস্ত কৌশলগত অংশীদার, স্ট্র্যাটেজিক পার্টনার, আবার মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে ভারতের গভীর অর্থনৈতিক ও প্রযুক্তিগত সম্পর্ক আছে। অন্যদিকে ভারত চীনের সহপ্রতিযোগী এবং একই সঙ্গে নিজেই এক জবরদস্ত শক্তিধর দেশ। সর্বোপরি বর্তমান সময়ে ভারত হলো গ্লোবাল সাউথের স্বাভাবিক কণ্ঠস্বর, দক্ষিণ বিশ্বের একটা ন্যাচারাল ভয়েস। ভারত দুটো বিপরীত মেরুর মধ্যে ভারসাম্য বজায় রাখার কেন্দ্রবিন্দু। না চীন না রাশিয়া কেউ এই ভূমিকা নিতে পারবে না, একমাত্র ভারতই তা পারবে। আর এটাই পশ্চিমীদের কাছে সবচেয়ে বড় মাথা ব্যথার কারণ। ভারত ব্রিক্সকে যে আদর্শগত ভারসাম্য দিচ্ছে তার অর্থ দাঁড়াবে এই যে ভবিষ্যতে আর কেউ থাকবে না যে বা যারা পশ্চিমীদের তৈরি করা ন্যারেটিভে কান দেবে। পশ্চিমীদের তৈরি করা ভারত বিরোধী মিথ্যা গল্প কেউ কান দেবে না। দীর্ঘদিন ধরে পশ্চিমীরা ভারতকে দুর্বল রাষ্ট্র, দরিদ্র দেশ, অসংগঠিত ও বৈশ্বিক সাহায্যের উপর নির্ভরশীল হিসাবে দেখত। কিন্তু গত 1 দশকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে ভারত এই ধারণাকে সম্পূর্ণরূপে ভেঙে দিয়েছে। কীভাবে? আজকের ভারত
আত্মনির্ভরশীল, এর এক বিশ্বমানের ডিজিটাল পাবলিক পরিকাঠামো আছে। ডিজিটালি আপনারা সব পেমেন্ট করেন, সমস্ত কিছু ডিজিটালি রিসিভ করেন, ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার হয়, আপনাদের অ্যাকাউন্টে সব টাকা জমা দেওয়া হয়, সব কিছু আবেদনপত্র, যে টিকিট কাটা থেকে আরম্ভ করে টাকার যে কোনো খুচরো ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে টাকা দেওয়া সরাসরি বারকোড ব্যবহার করে, এগুলো সাধারণ মানুষের বোঝার জন্য এই কথাগুলো বলতে হচ্ছে। কিন্তু যারা বোঝেন তাদের এত কথা বলার দরকার করে না, কিন্তু সমস্ত কিছুই ডিজিটালি হচ্ছে। এই ডিজিটালি কিন্তু ছিল না। এই ডিজিটাল পাবলিক যে ইনফ্রাস্ট্রাকচার তৈরি হয়েছে ভ্যাকসিন কূটনীতির মাধ্যমে, এটা ভ্যাকসিন কূটনীতি কি ভারত নিজেই ভ্যাকসিন তৈরি করেছে, এবং ব্রাজিল ও আরও আর্জেন্টিনা, বাংলাদেশ, এমনকি পাকিস্তানকেও ভারত এই ভ্যাকসিন সাপ্লাই দিয়েছে। এটা একটা মস্ত বড় অর্জন, এটা আগে করতে পারতো না। G20-তে এটা গ্লোবাল সাউথকে কেন্দ্রীণ ভূমিকায় স্থাপন করেছে, মানে মধ্যমণি হয়ে গেছে ভারত। এখন সেই দৃষ্টিভঙ্গি ব্রিক্স পর্যন্ত প্রসারিত হচ্ছে, মানে ব্রিক্সের সব 20টা দেশ, এখন বিশ্বের সবকটা দেশ এখন এই ভারতকে তাদের স্বাভাবিক নেতৃত্ব পদে বরণ করে নিচ্ছে। এটা প্রকৃতপক্ষে ভারতীয় জাতীয়তাবাদের বৈশ্বিক সম্প্রসারণ। মানে ভারতে যে জাতীয়তাবাদের উদ্গাতা হচ্ছে এই আমাদের বর্তমান কেন্দ্রীয় শাসক দল, এবং যারা আসামে আছে, উড়িষ্যায় আছে, গুজরাট, রাজস্থান, মহারাষ্ট্রে একটা জোটের মাধ্যমে আছে, মধ্যপ্রদেশ, উড়িষ্যা, রাজস্থান, উত্তরাখণ্ড, এই সমস্ত জায়গায় আছে। কাজেই সেই দলটি নাম ভারতীয় জনতা পার্টি। ভারতীয় জনতা পার্টির মাধ্যমে জাতীয়তাবাদ জোর দেওয়া হয়েছে, আমাদের স্থানীয় সংস্কৃতিকে গুরুত্ব দেওয়া, সেটাই হচ্ছে জাতীয়তাবাদ, আর কিছু না। এটা কোনো ধর্মও নয়, এটা কোনো রাজনৈতিক মতবাদও নয়। এটা হচ্ছে ভারতীয় হিসাবে আপনাকে ভারতীয়ত্বকে বরণ করতে হবে, এবং সেইটার বৈশ্বিক সম্প্রসারণ অর্থাৎ বিশ্বের কাছে নিয়ে যাওয়া হচ্ছে। ভারতের জাতীয়তাবাদ আর সীমান্তের মধ্যে সীমাবদ্ধ নেই, এটা সভ্যতার নেতৃত্বের দাবিদার। এইবার পশ্চিমী আধিপত্যের উপর সবচেয়ে বড় আঘাত, এটা শুধু ভারতের গল্প নয়, বৈশ্বিক ব্যবস্থার কেন্দ্রবিন্দুর বাইরের প্রান্তিক দেশগুলো এখন প্রশ্ন করছে কেন ওয়াশিংটন তাদের নীতি নির্ধারণ করবে, কেন তাদের সংস্কৃতিকে পশ্চাৎপদ বলে আখ্যায়িত করা হবে, কেন তাদের সার্বভৌমত্ব IMF-এর ফাইলের মধ্যে সীমাবদ্ধ থাকবে। অর্থাৎ ভারতকে দেখা দেখি তা অন্যরাও এই একই প্রশ্ন করছে, পশ্চিমী আধিপত্যকে প্রশ্ন করছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন ভারত এই প্রশ্নগুলোর সটান জবাব দিচ্ছে, কারো কাছে মাথা নত না করে, পশ্চিমী স্বীকৃতির জন্য অপেক্ষা না করে। পশ্চিমীরা জানে যে ভারতকে ছাড়া ব্রিক্স সম্প্রসারিত হতে পারবে না বা বিশ্বাসযোগ্যতা অর্জন করতে পারবে না। চীনের বৈশ্বিক ভাবমূর্তি আগ্রাসনের, চীন বহু দেশ দখল করে নিচ্ছে, বহু দেশের অংশ দখল করে নিচ্ছে, এটা কাজে চীনকে কেউ বিশ্বাস করে না। বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের মাধ্যমে অনেক দেশকে ঋণের জালে ফেলার অভিযোগ রয়েছে তাদের চীনের বিরুদ্ধে। দক্ষিণ এশিয়া এবং ইন্দো প্যাসিফিক অঞ্চলে চীনকে সন্দেহের চোখে দেখা হয়। চীনকে একজন নয়া উপনিবেশবাদী সাম্রাজ্যবাদী একটা দেশ, ভয়ঙ্কর যে কাজটা করতো একসময় ইউরোপের দেশগুলো, সেই কাজটা এখন চীন করছে। ভারতের অবস্থান ঠিক এর উল্টো দিকে, তার বিশ্বাসযোগ্যতার কোনো অভাব নেই। ঠিক সেই কারণে চীনও জানে যে ব্রিক্সকে যদি পশ্চিমের নৈতিক ও রাজনৈতিক বিকল্প হয়ে উঠতে হয়, তবে ভারতের সঙ্গে সমঝোতা করা তাদের কোনো আনুকূল্য দেখানোর ব্যাপার হবে না, তারা সেটা করতে বাধ্য থাকবে। ডলার অনিবার্যভাবে ভেঙে পড়ছে, পৃথিবীর কোনো সামরিক শক্তিকে ভয় পায় না, পশ্চিমীরা কোনো সামরিক শক্তিকে ভয় পায় না, তারা ডলারের বিকল্পের উত্থানকে ভয় পায়। স্থানীয় মুদ্রায় বাণিজ্য, বিকল্প পেমেন্ট ব্যবস্থা এবং জ্বালানি লেনদেনে ডলার থেকে সরে আসা, এই সব কিছুই সেই ব্যবস্থাকে দুর্বল করে দিচ্ছে, যার উপর আমেরিকান শক্তি নির্ভরশীল। মনে রাখতে হবে, আমেরিকার শক্তি তার সামরিক শক্তি থেকে আসে না, বরং ডলারের অপরিহার্যতা থেকে আসে। ভারতের নেতৃত্বে ব্রিক্স সেই অপরিহার্যতা দূর করার প্রক্রিয়াকে ত্বরান্বিত করবে। এই বছরের আগস্টে ভারত মার্কিন ডলারের
আধিপত্যকে চ্যালেঞ্জ করার দিকে এই এক ঐতিহাসিক পদক্ষেপ নিয়েছে। একটা সরকারি সার্কুলার জারি করে ব্রিক্স দেশগুলোকে তাদের 100% বাণিজ্য ভারতীয় রুপিতে করার অনুমতি দেওয়া হয়েছে। দশকের পর দশক পশ্চিমীরা বিশ্বকে দাবিয়ে এসছে, তারা দেখে এসছে এটাকে এক ত্রিমাত্রিক সত্তারূপে, ভোক্তা, কাঁচামাল ও রাষ্ট্র সঙ্গে ভোট ব্যাংক। তারা কিনবে তারা জিনিসটা, ওদের তৈরি করা জিনিস আমরা কিনবো, আমরা ওদের কাঁচামাল সাপ্লাই করব, আর রাষ্ট্রসংঘে আমরা ওদের হয়ে ভোট দেবো। কিন্তু ব্রিক্সের দেশগুলো ঠিক করেছে এই ভূমিকা থেকে সরে আসবে তারা। এই গোষ্ঠীর প্রসার হলো এই বিদ্রোহের প্রথম সংগঠিত বহিঃপ্রকাশ। এটা পশ্চিম বিরোধী কোনো ক্লাব নয়, এটা উত্তর পশ্চিম বিশ্বের ইস্তাহার। 2026 শুধু ভারতের ব্রিক্স সভাপতিত্বের বছর নয়, দিক নির্দেশনারও বছর। 2026 সাল শুধু ভারতের ব্রিক্স সভাপতিত্বের বছর নয়, এটা এমন এক সময় যখন মার্কিন যুক্তরাষ্ট্র আভ্যন্তরীণ মেরুকরণের সঙ্গে লড়াই করবে, ইউরোপ জ্বালানি ও জনসংখ্যাগত সংকটের মুখোমুখি হবে, এবং গ্লোবাল সাউথ পশ্চিমী মডেলকে চূড়ান্তভাবে প্রশ্নবিদ্ধ করবে। তাহলে কী কী পেলাম? মার্কিন যুক্তরাষ্ট্র আভ্যন্তরীণ মেরুকরণের সঙ্গে লড়াই করবে, ওদের ওখানেও একটা মেরুকরণ, নিজের দেশে মেরুকরণ হচ্ছে। আর এদিকে ইউরোপে জ্বালানি সংকট দেখা দিচ্ছে, জনসংখ্যাগত সংকট দেখা দিচ্ছে, জনসংখ্যা, ওদের জনতাত্ত্বিক বিন্যাস বদলে যাচ্ছে। ওখানেও উত্তর আফ্রিকা এবং বিভিন্ন পশ্চিম এশিয়া ও অন্য ভারত, পাকিস্তান সহ বহু দেশ থেকে মুসলিমরা গিয়ে জাঁকিয়ে বসেছে এবং সেখানকার জনবিন্যাস বদলে দিয়ে সেখানে শরিয়া আইন চালু করতে যাচ্ছে এবং দাবি করছে সে ওটাকে মুসলিম, ওই সমস্ত দেশগুলোকে ইসলামিক দেশ রূপে গণ্য করতে হবে। কাজেই ওরা একটা ভীষণ রকম অস্থিরতার মধ্যে আছে। সেই অস্থিরতার সময় ভারত কিন্তু তাদের সেই মোকাবিলা করছে সঠিকভাবে, এবং গ্লোবাল সাউথ মানে তার মধ্যে ভারত পড়ে। পশ্চিমী মডেলকে চূড়ান্তভাবে তাদেরকে প্রশ্ন করতে থাকবে, তাদেরকে নানাভাবে জবাব চাইবে তাদের কাছে। এই প্রেক্ষাপটে যদি ভারত উন্নয়ন, সার্বভৌমত্ব ও বহু মেরুত্বের এক সাধারণ প্ল্যাটফর্ম হিসেবে ব্রিক্সকে প্রতিষ্ঠা করে, তবে আমেরিকার আমরাই নিয়ম তৈরি করি, উই আর দি কিং, এই একাধিপত্য আপনা থেকেই দুর্বল হয়ে যাবে। এটা আমেরিকা বিরোধিতা নয়, বরং মার্কিন যুক্তরাষ্ট্র কেন্দ্রিক বিশ্ব ব্যবস্থাকে ভেঙে ফেলার এক প্রক্রিয়া। এখানে মার্কিন যুক্তরাষ্ট্রের সহযোগী ছিল ইউরোপের দেশগুলো এবং আরও কিছু দেশ। আজ ভারত কোনো ব্যাখ্যা দেয় না, কিন্তু কোনো সনদ দাবি করে না বা ধার করা আখ্যানের উপর নির্ভর করে না। ব্রিক্সের সভাপতিত্ব ভারতকে উন্নয়নশীল দেশগুলোর সামনে নিজেদের সক্ষমতা প্রদর্শনের সুযোগ দেবে। আধুনিকতার পথ পশ্চিমীদের অনুকরণে নয়, বরং নিজস্ব নীতিতে এগিয়ে যাওয়ার মধ্যেই সীমাবদ্ধ। ভারত আর উদীয়মান শক্তি নয়, বরং এক নির্ধারক শক্তি হওয়ার দিকে এগিয়ে গেছে। অর্থাৎ ভারত এখন নিজেই একটা পাওয়ারফুল। 2026 সালে ভারত ব্রিক্সের সভাপতিত্ব করবে, এটা কিন্তু এটা কতগুলো শীর্ষ সম্মেলন আয়োজন করবে আসল প্রশ্ন তা নয়। আসল প্রশ্ন, ভারত কি বৈশ্বিক আলোচনায় নেতৃত্ব দেবে, ডলারের বিকল্পগুলোকে বৈধতা দেবে, মানে ডলারের বদলে অন্য কিছুকে কি করতে দেবে, চীনের আগ্রাসন ও পশ্চিমী অহংকারের মধ্যে ভারসাম্য বজায় রাখতে পারে। একদিকে চীনের আগ্রাসন নীতি, আর একদিকে হচ্ছে পশ্চিমী দেশ, মানে তার মানে আমেরিকা সহ ইউরোপ, বিশেষ করে পশ্চিম ইউরোপ, এদের মধ্যে ভারত একটা মধ্যবর্তী অবস্থানে আছে এবং সেই জায়গাটায় ভারত যেতে পেরেছে, কারণ ভারত আজকে চতুর্থ অর্থনৈতিক শক্তি, চতুর্থ সামরিক শক্তি, নৌবাহিনীতে তৃতীয়, আরও অনেক কিছুতেই ভারত অত্যন্ত স্ট্রং। ভারতের জিডিপি গ্রোথ রেট সবথেকে বেশি, পৃথিবীর মধ্যে সবথেকে বেশি। কোভিডের পরে অন্য দেশগুলো যেখানে মাথা তুলে দাঁড়াতে পারেনি, সেখানে ভারত শুধু মাথা তুলে দাঁড়িয়েছে না, অনেক বেশি এগিয়ে গেছে। এই বাস্তবতা বিশ্বের পুরনো শাসকদের অস্বস্তিতে ফেলে দিচ্ছে। 2026 সালের পর এই প্রশ্ন আর থাকবে না যে পশ্চিমীদের পতন হবে কিনা, প্রশ্নটা হবে তাদের পশ্চিমীদের পুনরুত্থান আদৌ ঘটবে কিনা। প্রশ্নটা হবে এই পতনকে কতটা সৌজন্যের সঙ্গে, কতটা গ্রেসফুলি তারা মেনে নেবে। ভারত ইতিহাসের এক সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে, যেখানে জাতীয়তাবাদ প্রথমবারের মতো মানবতাবাদের সঙ্গে মিশে যাচ্ছে। এটাই ভারতের উত্থান, এটাই ব্রিক্সের অর্থ। বাম উদারপন্থী আলোচনায় সৃষ্ট পশ্চিমী আধিপত্যের যে গল্প চালু আছে, এই সত্য
তাদের কাছে এই সত্যটা অস্বস্তিকর মনে হতে পারে, কিন্তু 2026 সালের সত্য এটাই বাস্তব। অর্থাৎ ভারতবর্ষকে যে বিজেপি দল এত শক্তিশালী করতে পেরেছে, সেই শক্তিশালী দল যদি ক্ষমতায় আসে, আর একটা কথা, পশ্চিমবঙ্গ বর্তমান সরকার এই রাজ্যটাকে বঞ্চিত করছে কেন্দ্রের ভালো ভালো সমস্ত প্রকল্প থেকে, আবাস যোজনা থেকে এবং স্বাস্থ্য বিমা থেকে, আরও বহু ভালো ভালো প্রকল্প থেকে বঞ্চিত করছে। এখানকার মেট্রো রেলগুলো অনেক আগেই সমাপ্ত হতো, এই রাজ্য সরকারের সক্রিয় বাধা অসহযোগিতার কারণে সেটা হয়নি। কলকাতার মেট্রো রেল অনেক দিন আগে শেষ হয়ে যেতে পারত। আরও বহু রাস্তা, বহু কিছু প্রকল্প, বহু বিদ্যুৎ প্রকল্প, বন্দর প্রকল্প সমস্ত আটকে রেখেছে এই। অর্থাৎ কেন্দ্রীয় সরকারের যে টাকা, যে ভাগ 42 ভাগ রাজ্য সরকারকে দেয়, এবং তার বাকি ভাগ যেটা 41 মাইনাস 100 মানে 59 ভাগেরও একটা ওই 41 ভাগ তো দেয়ই, সেটা তো সবাইকেই দেয়। কিন্তু 59 ভাগের যে অংশটা বিভিন্ন অন্য রাজ্য নিয়ে সুবিধা ভোগ করছে, পশ্চিমবঙ্গর এই মাননীয় মুখ্যমন্ত্রীর বদান্যতা, সেইটার থেকে আমরা বঞ্চিত হচ্ছি। অর্থাৎ প্রচুর লক্ষ কোটি টাকা জমে আছে পশ্চিমবঙ্গকে দেওয়ার জন্যে। এই বিজেপি সরকার যদি এইখানে আসে, তাহলে সেই টাকাটা এই রাজ্য পাবে এবং এখানকার উন্নয়ন হবে। কাজেই আমাদের ভাবতে হবে, এক তো হচ্ছে অর্থনৈতিক দিক, তারপরে হচ্ছে জনতাত্ত্বিক দিক থেকে আমাদের আর মাত্র 10 বছর সময় আছে পশ্চিম বাংলাদেশে পরিণত হতে। তখন হিন্দুদের অবস্থা হবে, বাংলাদেশের হিন্দুদের যে অবস্থা হয়েছে সেইটা তখন বাংলাদেশের জন্যে পশ্চিমবাংলা ছিল, কিন্তু পশ্চিমবাংলাটাও যদি হাতছাড়া হয়ে যায়, তখন আর কোনো জায়গা থাকবে না ওই বঙ্গোপসাগরে ঝাঁপ দেওয়া ছাড়া। কাজেই আপনারা একটু নতুন করে ভাববেন। আপনাদের সকলকে নমস্কার জানিয়ে, শ্রদ্ধা জানিয়ে আমি আজকে এখানে শেষ করছি। এর আবার পরের রবিবার আমি আবার একটা নতুন পর্ব নিয়ে আসবো। এই রকমই আকর্ষণীয়, আপনারা শুনতে থাকুন। নমস্কার।